রিং স্ট্রাকচারের ক্ষেত্রে যদি সেই 1 নাম্বার কার্বন হচ্ছে এটা, যদি 1 নাম্বার কার্বনে OH নিচে হয়, নিচে, তাহলে সেটা হচ্ছে আলফা, আর যদি OHটা উপরে হয় তাহলে সেটা হচ্ছে বিটা। যে ডি গ্লুকোজ কি, এল গ্লুকোজ কি, আলফা গ্লুকোজ কি এবং বিটা গ্লুকোজ কি, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অনেকে এটা মাথায় থাকে না আর কি। তো দেখো সবাই একটু খেয়াল করো, তাহলে আমরা কি বললাম, 1 নাম্বার কার্বন OH নিচে, তাহলে সেটা হবে আলফা। আবার 1 নাম্বার কার্বনেই OH যদি উপরে থাকে রিং স্ট্রাকচারের, তাহলে সেটা হবে বিটা। এবং জাস্ট চিন্তা করে দেখো, সৃষ্টিকর্তা শুধুমাত্র একটা কেমিক্যাল স্ট্রাকচারের, একটা কার্বনে, একটা যৌগের উপর নিচে অবস্থানের উপর ভিত্তি করেই কিন্তু আলটিমেটলি কি করে ফেলতেছেন, এই কোনো একটা গ্লুকোজ, একটা সমাণু, সেটা আমাদের স্টার্চ, যেটা ভাত হয়ে আমরা খাচ্ছি, যেটা বিটা সমাণু, যেটা সেলুলোজ তৈরি করে, সেটা উদ্ভিদের যে প্রধান গাঠনিক কাঠামো তৈরি করতেছে। সৃষ্টিকর্তার কি মানে মহামহিম, উনি যে মহামহিম, ওনার চিন্তা ভাবনা যে একটা অন্য লেভেলের, মানে যেটা আমাদের কারোর সাথে যায় না। আলফা গ্লুকোজ, এই আলফা গ্লুকোজ হচ্ছে স্টার্চ গঠন করে, আমরা দেখব সেটা, এবং বিটা গ্লুকোজটা কিন্তু সেলুলোজ গঠন করে। বিটা গ্লুকোজ কি করে, এটা হচ্ছে সেলুলোজ গঠন করতেছে, খুবই ইম্পর্ট্যান্ট। আলফা গ্লুকোজ স্টার্চ, বিটা গ্লুকোজ সেলুলোজ গঠন করতেছে। ওকে, এখন হচ্ছে আমাদেরকে একটু গ্লুকোজের ব্যবহারটা পড়তে হবে। গ্লুকোজের ব্যবহার থেকে বেশ বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতে, ইভেন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষাতেও এখান থেকে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? ওকে, দেখো 1 নাম্বারটা খেয়াল করো। তোমরা দেখেছো যদি কেউ একটু অসুস্থ হয়ে পড়ে, মাথা ঘোরাচ্ছে, খাওয়া দাওয়া করে নাই, অনেক ক্লান্ত হয়ে পড়েছে, ডাক্তার তাকে বলে যে আপনি একটু গ্লুকোজ খান। বা একটা রোগী অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমরা অনেক সময় নর্মাল স্যালাইন দিই, অনেক সময় গ্লুকোজের একটা স্যালাইন দিই। তো গ্লুকোজের তুমি যদি বাজারে গিয়ে তুমি শোনো যে আপনি একটা গ্লুকোজ দেন, তুমি কি চাইলে কিনতে পারবা, বাট বাণিজ্যিকভাবে গ্লুকোজের একটা নাম আছে। গ্লুকোজকে আমরা অনেক সময় ডেক্সট্রোজ, গ্লুকোজের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডেক্সট্রোজ। এটা ডেক্সট্রোজ নামে পাওয়া যায়, ঠিক আছে? ডেক্সট্রোজ। আমরা অনেক সময় রোগী যখন হাসপাতালে আসে, আমরা এই ডেক্সট্রোজের একটা স্যালাইন দিই, হ্যাঁ, ডেক্সট্রোজিন নর্মাল স্যালাইন, যেটাকে DNS, হ্যাঁ, এটা হচ্ছে, এটার সাথে নর্মাল স্যালাইন যোগ হয় NS, এবং নামটা হয় হচ্ছে DNS, ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন। আবার ডেক্সট্রোজ ইন অ্যাকুয়া, এরকম নামও আছে অনেক, ঠিক আছে? তো এগুলো হাসপাতালে আমরা ব্যবহার করি আর কি। তাহলে দেখো যে অসুস্থ ব্যক্তি বা যারা খেলা করে, স্পোর্টসম্যান, তারা খেলার একটু পর পরে তোমরা দেখো যে ড্রিঙ্কস তারা হচ্ছে পান করে, তাহলে এটা কিন্তু দ্রুত শক্তি পাওয়া যায়। 2 নাম্বারটা খেয়াল করে দেখো যে রিসিস্টিন প্রক্রিয়ায়, ইনি হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। তো এই প্রক্রিয়ায় জীবাণু থেকে ভিটামিন সি, তাহলে গ্লুকোজ থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন সি, এটা খুবই ইম্পর্টেন্ট। গ্লুকোজ থেকে আমরা ভিটামিন সি পাই, তো এটা আসলে পাই, এটা একটা শৃঙ্খলা আছে, অর্থাৎ ফ্লোচার্ট আছে। গ্লুকোজকে তুমি যদি বিজারিত করো, তুমি সরবিটল পাবা। এই সরবিটল থেকেই তুমি একটা পর্যায়ে আরো কিছু ধাপ পার হওয়ার পর তুমি সরবিটল থেকে পাবা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে একটু খেয়াল করে দেখো তোমরা, আমরা এইখান থেকে কিন্তু গ্লুকোজের 3টা ব্যবহার পেয়ে যাচ্ছি। গ্লুকোজ থেকে আমরা গ্লুকোজ একটা 6 কার্বনের একটা অ্যালডিহাইড মূলকযুক্ত যৌগ, তাকে যদি আমি হচ্ছে বিজারিত করি, তাহলে আমি একটা অ্যালকোহল পাই, তার নাম সরবিটল। সরবিটল মানে যেখানে 6টা OH আছে, সরবিটল, এটা অ্যালকোহল। এবং এখান থেকে পাচ্ছি অ্যাসকর্বিক অ্যাসিড। তো এই যে অ্যাসকর্বিক অ্যাসিড মানেই কিন্তু ভিটামিন সি, ঠিক আছে? এটার মানে হচ্ছে ভিটামিন সি। তো এই প্রক্রিয়া হচ্ছে প্রথম যে বিজ্ঞানী আবিষ্কার করেন, উনি নোবেল পান এটার জন্য, ওনার নাম হচ্ছে রিসিস্টিন। এটা হচ্ছে আলিম স্যারের বই আছে। তো এই প্রক্রিয়াতে হচ্ছে ভিটামিন সি তৈরি করা যায়। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে গ্লুকোজ থেকে ভিটামিন সি পাওয়া যায়, বা ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে এটা কিন্তু ওষুধ শিল্পে বা ফার্মাসিউটিক্যালসে ব্যবহৃত হয়। এছাড়া দেখো বায়ো ইথানল তৈরিতে বা গ্লুকোনিক অ্যাসিড তৈরিতেও কিন্তু এটা ব্যবহৃত হয়।
এছাড়া দেখো ডায়াবেটিসের ওষুধ হিসেবে গ্লুকোজ। কেন? ডায়াবেটিস রোগীদের আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের কিন্তু গ্লুকোজ অনেক বেশি থাকে, ব্লাডে গ্লুকোজ অনেক বেশি থাকে, শর্করা অনেক বেশি থাকে। তাহলে ভাই কেন গ্লুকোজ ওদের ওষুধ হিসেবে ব্যবহৃত হবে? দেখো ডায়াবেটিসের রোগী তার ব্লাডে গ্লুকোজ থাকার কারণে সে কিন্তু গ্লুকোজ কম খাওয়া শুরু করে। এই জন্য সে খুবই কম পরিমাণে খেতে 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 সে কি হয়, অনেক সময় তার হাইপোগ্লাইসেমিয়া, ব্লাডে গ্লুকোজ লেভেল কমে যেতে পারে, ইভেন সে এটার কারণে দুর্বল হয়ে পড়তে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। তখন ওই রোগীর জন্য, ওই হাইপোগ্লাইসেমিয়া এই রোগীর জন্য আমরা কিন্তু তাকে আমরা গ্লুকোজই খাওয়াই, চিনি শরবত খাওয়াই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে, এবং দেখো তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, অনেকেই হয়তো তোমার নিজের সাথে হয়তো পার্সোনালি এক্সপিরিয়েন্স আছে, অথবা নিজের আত্মীয় স্বজনের সাথে হয়তো এক্সপিরিয়েন্স আছে। তোমরা বলতে পারবা কি, মানে চিন্তা করে দেখো কি হতে পারে। লেখায় আছে এটা হচ্ছে এন্ডোস্কোপি। হ্যাঁ, এটাকে বলা হয় এন্ডোস্কোপি। গলার ভেতরে নল দিয়ে এটা পরীক্ষা করে যে আমার খাদ্যনালীতে, আমার পাকস্থলীতে, আমার ক্ষুদ্রান্তের উপরের ভাগে কোনো সমস্যা আছে কিনা, কোনো আলসার আছে কিনা, কোনো ড্যামেজ আছে কিনা, সেটা দেখার জন্য হচ্ছে এই এন্ডোস্কোপি প্রক্রিয়া ব্যবহার করা হয়। তো দেখো যে এই এন্ডোস্কোপি করার আগে রোগীকে হচ্ছে এল গ্লুকোজ, আমরা একটা জায়গায় এল গ্লুকোজ পাচ্ছি, সেটা হচ্ছে এন্ডোস্কোপির প্রয়োজনে, ঠিক আছে? এন্ডোস্কোপির কাজে কিন্তু রোগীকে কি করা হয়, এল গ্লুকোজ যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয় সেটা কিন্তু ব্যবহৃত হয় এখানে। আমি আগেই বলেছি যে প্রাকৃতিকভাবে কিন্তু এল গ্লুকোজ পাওয়া যায় না। এল গ্লুকোজ পাচ্ছি আমরা কোথায়? কৃত্রিমভাবে তৈরি করতেছে, আর্টিফিশিয়ালি, এবং সেটা লাগতেছে এন্ডোস্কোপির কাজে, মনে রাখতে হবে। এবং দেখো সরবিটাল তৈরির কথা এখানে আছে। এখানে গ্লাইকোলাইসিসে খুবই ইম্পর্টেন্ট, তোমরা গ্লাইকোলাইসিস পড়েছো। আলটিমেট প্রোডাক্ট কি? গ্লুকোজ। প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ। এবং গ্লাইকোলাইসিসে কি হচ্ছে, এই গ্লুকোজটা কিন্তু সালোকসংশ্লেষণ যেটা পাচ্ছি সেটা কিন্তু এখানে ভাঙছে, গ্লুকোজ ভেঙে আমরা আলটিমেটলি এনার্জি পাচ্ছি, এটিপি পাচ্ছি। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রথম যে বিক্রিয়া শুরু হচ্ছে, চিন্তা করে দেখো, সেটা কিন্তু গ্লুকোজ থেকেই শুরু হচ্ছে, যেটা ভেঙে আলটিমেটলি পরবর্তী ধাপে যাচ্ছে। তাহলে সরবিটাল তৈরি, গ্লাইকোলাইসিস এবং ফল সংরক্ষণে এটার অনেক বড় ভূমিকা আছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি গ্লুকোজের ব্যবহারটা। তাহলে এখন আমরা দেখো, আমরা অলরেডি কিন্তু আলফা গ্লুকোজ বনাম বিটা গ্লুকোজ এবং ডি গ্লুকোজ বনাম এল গ্লুকোজ পড়ে ফেলেছি। আমি একটু রিক্যাপিচুলেট করি। আমাদের আলফা এবং বিটা গ্লুকোজটা আমরা চিন্তা করছিলাম যে সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে একটা রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচারের ক্ষেত্রে যদি সেই এক নাম্বার কার্বন হচ্ছে এইটা, যদি এক নাম্বার কার্বনে ওইস নিচে হয়, নিচে, তাহলে সেটা হচ্ছে আলফা, আর যদি ওইসটা উপরে হয় তাহলে সেটা হচ্ছে বিটা। এবং ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজটা হচ্ছে আমরা একটা চেইন স্ট্রাকচার, তার 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বন যদি ওইসটা ডান দিকে থাকে তাহলে সেটা ডি গ্লুকোজ, আর যদি ওইসটা বাম দিকে থাকে তাহলে সেটা হচ্ছে এল গ্লুকোজ হবে। এইটুকু মনে রাখলেই হবে। এবং আমরা এখান থেকে পাচ্ছি যে আলফা গ্লুকোজ যেটা, এই আলফা গ্লুকোজ এরা পরস্পর মিলে, যেহেতু গ্লুকোজ একটি মনোস্যাকারাইড, এরা অনেকগুলো মিলে কি তৈরি করবে, পলিস্যাকারাইড তৈরি করবে। তো আলফা গ্লুকোজ মিলে যে পলিস্যাকারাইড তৈরি করে সেটা হচ্ছে স্টার্চ, সেটা হচ্ছে স্টার্চ। এবং বিটা গ্লুকোজ পরস্পর যুক্ত হয়ে যে পলিস্যাকারাইড তৈরি করে সেটা আসলে সেলুলোজ। এবং শুধু স্টার্চই না, আমাদের আরও একটা যে গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড আছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন, এই গ্লাইকোজেনটাও কিন্তু আলফা ডি গ্লুকোজের পলিমার। আমি বললাম যে আমাদের ডি কিংবা এল নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, কারণ হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে সব পাওয়া যায়, সবই হচ্ছে ডি গ্লুকোজ।